কোভিডকালে বেসরকারি হাসপাতালে ইচ্ছে মতো বিল আদায়। সরকারি হাসপাতালের চেয়ে দ্বিগুণ খরচে দিশেহারা রোগী ও স্বজন, কঠোর নজরদারির তাগিদ। চট্টগ্রামে অনলাইনে জন্ম নিবন্ধনে চরম ভোগান্তি, গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভুলে ভরা হাতে লেখা সনদের জন্য ইউপি কর্মকর্তাদের গাফিলতিকেই দুষছেন সংশ্লিষ্টরা। প্রকল্পের নামে 6 বছরে 21 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। গাইবান্ধার কিশোরগাড়ি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে 11 জনের বিরুদ্ধে মামলা। নওগাঁয় সরবরাহ কমায় মন প্রতি 150 টাকা বেড়েছে ধানের দর। খুশি প্রান্তিক চাষিরা। মজুদ বাড়াতে বেশি ধান কেনায় দাম বেড়েছে, দাবি মিলারদের। এবং কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞায় কর্মহীন জেলেরা, সরকারি বরাদ্দে মিলছে না সুফল। মহামারী তো জমজমাট হবিগঞ্জের পাইকারি মাছের বাজার, দিনে 30 লাখ টাকার বেচাকেনা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সরকারি হাসপাতালে দৈনিক গড় খরচ সাধারণ শয্যায় প্রায় 13,000 টাকা আর আইসিইউতে 51,000। সেখানে মধ্যম ক্যাটাগরির বেসরকারি হাসপাতালে দৈনিক রোগীদের গুনতে হয় যথাক্রমে 37,000 ও 69,000 টাকা। স্বাস্থ্যসেবায় খরচের এমন তফাতে হতভাগ খোদ সরকারি স্বাস্থ্য গবেষণা সংস্থাগুলোই। রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে কঠোর নজরদারি তাগিদ তাদের। সেলিয়া সুলতানা রিপোর্ট। সরকারি হাসপাতালে কোভিড রোগী প্রতি ব্যয় 1,28,000 টাকা। এর মাত্র 18% ব্যয় করেন রোগীরা। বাকি খরচের দায়ভার নিচ্ছে সরকার। করোনা চিকিৎসা যে ব্যয়বহুল তার হিসেব পাওয়া যায় সরকারি সংস্থার গবেষণার পাশাপাশি বাস্তবেও। 4 মাসের মতো ছিলাম। অন্য হাসপাতালের তুলনায় সরকারি হাসপাতাল তো সেটা কম, খুব বেশি খরচ না। এর আগে আমি প্রাইভেটে করিয়েছি সিকেডিতে শ্যামলী, সেখানে তো অনেক ব্যয়বহুল ব্যাপার, ওখানে আমি খরচ আর কুলাইতে পারিনি। তবে সরকারি হাসপাতালে ব্যয়টা সহনশীল হলেও উল্টো চিত্র বেসরকারি হাসপাতালে। কোভিড শুরুর প্রথম 9 মাসে 4টি সরকারি হাসপাতালে 31,147 জন রোগীর জন্য সরকারের খরচ 466 কোটি 7 লাখ টাকা। এর মধ্যে 60% প্রায় 280 কোটি টাকা খরচ হয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতায়। অন্যদিকে বেসরকারি হাসপাতালে 563 জন এবং 218 জন আইসিইউ রোগীর খরচ 24 কোটি 73 লাখ টাকা, যার মাত্র 5.7% চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্য ব্যয় করেছে হাসপাতালগুলো। প্রশ্ন উঠছে, এত তারতম্য কতটা গ্রহণযোগ্য? আমরা যদি আউট অফ পকেট পেমেন্ট ধরি, জনগণের যে বোঝা, এই যে 74% খরচ তারা বহন করতে হচ্ছে, এটা যদি কমাতে হয়, বিকল্প সোর্স বাজেট বাড়ানো। এখন গভর্নমেন্টের যদি মনে করেন যে বাজেটও বাড়ানো হলো কিন্তু জনগণের পকেট থেকে যেভাবে টাকা খরচ হচ্ছে সেভাবে হলো, তাহলে তো এই বাজেট বাড়ানোর খুব বেশি সফলতা নাই। অন্যদিকে সরকারি গবেষণা সংস্থা বলছে, কোভিডকালীন সময়ে ব্যয়বহুলতার কারণে মানুষ স্বাস্থ্যসেবা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবেন। কোভিডের কারণে আমাদের শ্রম ব্যাহত হয়েছে, যেহেতু ইনকাম কমে গেছে, খরচ তাদের বেড়েছে। ট্রিটমেন্টের খরচ এখন বাড়তি একটা খরচ কোভিডের কারণে। শুধুমাত্র অতিরিক্ত খরচের কারণে প্রায় 16% মানুষ ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারের শিকার হয়, অর্থাৎ বিপর্যয়মূলক স্বাস্থ্য ব্যয় করে তারা। সংশ্লিষ্টরা বলছেন, কোভিড দুঃসময়ের সুযোগ নিয়ে কোনো হাসপাতাল যেন রোগীদের ভোগান্তির কারণ না হয় সেটি নজরদারিতে রাখতে হবে সরকারকেই। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে সোমবার থেকেই কঠোর লকডাউনের কথা শুনে ঢাকা ছাড়ছেন অনেকেই। ফেরিঘাটে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, পাটুরিয়া দলে দিয়ে আসলে সোমবারের যে কঠিন বা কঠোর লকডাউনের ঘোষণা কিন্তু ঢাকা থেকেও মানুষ কিন্তু আসলে বাড়ির মুখে ছুটছে এবং কি এই মুহূর্তে কিন্তু আসলে আবার দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকেও কিন্তু ঢাকাগামী বেশ লোকজন কিন্তু এই ফেরিতে পার হচ্ছে। কিন্তু সেই সংখ্যাটা কিন্তু যদি বলি তাহলে কিন্তু 8টার দিক থেকে, সকাল যে 8টার পরে থেকে কিন্তু সেইটা সংখ্যাটা বেড়েছে এবং পাটুরিয়া দলে দিয়া নোটের যে কয়টি ফেরি রয়েছে সব কয়টি ফেরির মধ্যে
মাত্র 15টি ফেরি চলাচল করছে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে ছোট যে যানবাহনগুলো রয়েছে সেই ছোট যানবাহনগুলো কিন্তু ঘাট এলাকাতে 6 লাখ, যেমন সিএনজি, অটো রিক্সা এবং কি প্রাইভেট কার, মোটর বাইক, এই যানবাহনগুলোতে কিন্তু যাত্রীরা এখানে আসছে এবং ফেরিতে পারাপার হচ্ছে। তবে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছে যে সোমবারের থেকে কিন্তু সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং কঠোর অবস্থা নির্ধারণ করা হয়েছে বিধায় তারা কিন্তু এই খবরেই তারা কিন্তু তাদের নিজ গন্তব্যস্থলে যাচ্ছে। তারপরে যদি আসলে না যেতে পারে তাই অজুহাতে কিন্তু তারা যাচ্ছে। তবে তাদের কিন্তু স্বাস্থ্যবিধি যে মানা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। একটা ফেরিতে কিন্তু গাদাগাদিতে এবং নেমেও কিন্তু ঘাট এলাকাতে তারা গাদাগাদি করে কিন্তু ফেরিতে উঠছে। আসলে এই যে প্রত্যেক দিন 102, 103, 108 পর্যন্ত কিন্তু এই তারিখে এই যে ভাইরাসে সংক্রমিত হয়েছে, তারপরে কিন্তু কারো মধ্যে এটা স্বাস্থ্য বিধি মানার যে একটা বিষয়টা তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে কিন্তু আসলে মানুষ আসলে বেপরোয়া হয়ে এখানে চলাফেরা করছে। যদি বলি তো আসলে এরা কিভাবে মহাসড়কে লকডাউন থাকা সত্ত্বেও, চেকপোস্টে থাকা সত্ত্বেও এবং ঘাট এলাকায় চলে আসে। তবে আমি কিছু যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলছে তারা ভেঙে আসছে, 5 থেকে 10 গুণ ভাড়া বেশি দিয়ে ঢাকা থেকে কিন্তু তার অলিগলি বা বিভিন্ন জায়গায় যেখানে চেকপোস্ট নাই পুলিশকে ফাঁকি দিয়ে তারা ঘাট এলাকায় আসছে এবং নির্বিঘ্নে ঘাট এলাকায় আসার পরে কিন্তু কোনো কর্তৃপক্ষ এটা আসলে ফেরিতে উঠতে তাদেরকে বাধা দিচ্ছে না, যার জন্য তারা একদম স্বাভাবিকভাবেই ফেরিতে উঠছে এবং তারা ঘাট পার হচ্ছে। যে প্রজ্ঞাপনটা ছিল বর্তমান অবস্থাটা 6 জেলার যে লকডাউন, সেই লকডাউনে কিন্তু কোনো ফেরিতে আসলে ছোট যানবাহন এবং কি মোটর বাইক পার করা যাবে না, মানুষ তো পার করা বটেই। সেই ক্ষেত্রে পাটুরিয়া দৌলতদিয়া রোডে এই মুহূর্তে কিন্তু মাত্র 12টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে রাব্বি পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। নাম ও বয়স সহ নানা ভুলের কারণে চট্টগ্রামে অনলাইনে জন্ম নিবন্ধন করতে চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। ম্যানুয়াল থেকে জন্ম সনদ অনলাইনে করতে গিয়ে ধরা পড়ছে 60 থেকে 70% বেশি ভুল। আর এতে সনদ পেতে হয়রানির পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি 200 থেকে 300 টাকা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলো ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধ মনমোহনশীল তার প্রবাসী ছেলের জন্ম নিবন্ধন অনলাইনে সংশোধন করতে এসে বিপাকে, কারণ নামে লিটন কান্তিশীলের জায়গায় ভুলে এসেছে নাথ। 2-3 দিন ঘুরে নিবন্ধন সংশোধন ফর্ম পূরণ তো দূরে থাক, এখনও নিতে পারেননি সিরিয়াল নম্বরও। আর পর অনলাইন করাতে পারছি তো অনলাইন আর যাইতুম করাইছি না তাইছি আর সিল বংশশীল। স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করাতে লাগছে অনলাইনে জন্ম নিবন্ধন, শুধু তাই নয়, সাথে লাগবে মা বাবারও অনলাইন নিবন্ধন। এছাড়া সব শিক্ষার্থীদের যাবতীয় তথ্য সম্বলিত ইউনিক আইডি করাতেও লাগছে অনলাইনে জন্ম নিবন্ধন। তাই সনদ পেতে রীতিমতো যুদ্ধে নেমেছেন শিক্ষার্থী সহ মানুষেরা। ইউপি কর্মকর্তাদের গাফিলতির কারণে নানা হয়রানি ও ভোগান্তির পাশাপাশি বাড়তি 300 টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ সেবা গ্রহীতাদের। আমার আম্মুর নামটা বলছিল সেন সংশোধন করতে আসছি, 200 জায়গায় 400 দিয়ে দিছে, এটা ভুল হয়েছে আমার। অনলাইনে জন্ম নিবন্ধন করাতে চাপ বাড়ায় হিমশিম খেতে হচ্ছে বলছে ইউনিয়ন পরিষদ। আমি রাত দিন পরিশ্রম করছি, আমার সচিব সহ, আমার উদ্যোক্তা সহ, আমাদের মেম্বার সহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, তাদের কাছে চূড়ান্ত তথ্য আসলে আলাদা ডেস্ক চালু করে দিচ্ছেন সনদ 15 মিনিটেই। আলাদা কম্পিউটার, আলাদা ডেডিকেটেড ইন্টারনেট সংযোগ দিয়ে রাখলাম এবং আমরা সেবার নাম দিলাম 15 মিনিট সার্ভিস। পাসপোর্ট, এনআইডি ও ভোটার তালিকা সহ গুরুত্বপূর্ণ 16 ধরনের সেবা পেতে নাগরিকদের জন্ম সনদ প্রয়োজন হওয়ায় বেড়েছে এর গুরুত্ব। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে 21 কোটি টাকা এবং 1,24,000 মেট্রিক টন গম আত্মসাতের অভিযোগ উঠেছে গাইবান্ধার কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে। এমন অভিযোগে চেয়ারম্যান সহ 11 জনের বিরুদ্ধে বিশেষ জজ আদালতে মামলা করেছেন স্থানীয় এক ব্যক্তি। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট।
মামলার বর্ণনা অনুযায়ী 2019-20 অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পে কিশোরগাড়ি ইউনিয়নের আসমতপুর, আমলিতল, আবুরবাড়ি জামে মসজিদ সংস্কারে 1 লাখ এবং 2017-18 অর্থবছরে মেঘারমোড় রামচন্দ্রপুর সার্বজনীন মন্দির সংস্কারে 40,000 টাকা বরাদ্দ করা হয়। অথচ মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের দাবি তারা এ সম্পর্কে কিছুই জানেন না। শুনলাম যে 1,80,000 টাকা উঠছে, কিন্তু আমরা জানি না। চেয়ারম্যান একটা ওই বরাদ্দ দিয়েছিল, সে বরাদ্দ এখন পর্যন্ত পাইনি। এছাড়া রাস্তা সংস্কারের নামে 14 মেট্রিক টন গম বরাদ্দ হলেও রাস্তায় 1 কোদাল মাটিও পড়েনি বলে অভিযোগ ওই ইউনিয়নের আসমতপুরবাসীর। মাটি তো দেয়নি, বলতেছি তো রাস্তার দেওয়া তো কোনো সাইডে মাটি আছে। 2015-16 থেকে 2020-21 অর্থ বছর পর্যন্ত এমন 132টি প্রকল্পের নামে 21 কোটি টাকা ও 1.25 লাখ মেট্রিক টন গম আত্মসাতের অভিযোগ এনে জিয়াউল হক জুয়েল নামে স্থানীয় এক ব্যক্তি বিশেষ জজ আদালতে মামলা করলে দুদক রংপুর কার্যালয়কে তদন্তের আদেশ দেন আদালত। বিভিন্ন জায়গাতে আমি নালিশ দিয়ে কোনো বিচার না পাওয়ায় মিথ্যা ভুয়া প্রকল্পের অর্থ আত্মসাতের আমি মামলা করছি। কারণ একটা ইউনিয়নে বছরে 1 কোটি টাকার বাজেট ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়, এটা আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। একটা ইউনিয়নে বছরে 15 থেকে 20 লক্ষ টাকার ঊর্ধ্বে কি আসে নাকি? একটা কুচক্রী মহল এই আমাদের ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে একটা মিথ্যা কর্মকাণ্ড চালাচ্ছে। সীমানা জটিলতার কারণে 22 বছর ধরে নির্বাচন বন্ধ থাকায় চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু ও তার পরিষদের সদস্যরা এই ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছেন। অনলাইন কেনাকাটায় বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন ই কমার্স সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রয়োজনে কম ছাড়ে পণ্য বিক্রি করা হবে, তবু নিয়মের মধ্যে থেকে এ খাতে ফেরাতে হবে শৃঙ্খলা। অর্থনীতিবিদদের মতে এমনভাবে নীতিমালা করতে হবে যাতে ক্রেতা বিক্রেতা সবারই স্বার্থ রক্ষা হয়। এদিকে 10টি ই কমার্সের সঙ্গে লেনদেন বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার অপেক্ষায় ওই 5টি ব্যাংক। করোনাকালে ই কমার্সের জনপ্রিয়তা বেড়েছে আরও কয়েক গুণ। লোভনীয় অফার ক্রেতাদের কাছে ব্যাপক সাড়া ফেললেও বিপত্তিও আছে অনেক। মূল্য পরিশোধের পর পণ্য হাতে পেতে অপেক্ষায় থাকতে হয় কয়েক মাস পর্যন্ত। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও উঠেছে হরহামেশা। এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ, পণ্য হাতে পাওয়ার পরই মূল্য পরিশোধ করবেন ক্রেতা। ব্যাংক অথবা ক্রেডিট কার্ড যারা আছে তারা সেই পেমেন্টটাকে কন্ট্রোল করবে, যে পেমেন্ট দেওয়ার পর পণ্য ডেলিভারি হলে তারা যদি মেসেজ পায় তখন তারা সেই পেমেন্টটা কনফার্ম করবে। এমন সিদ্ধান্তে অনলাইন কেনাকাটায় ই কমার্সগুলোর অসুস্থ প্রতিযোগিতা অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ভালো একটি সিদ্ধান্ত হয়েছে। এর ফলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে অনাস্থার জায়গাটা ক্ষেত্রে তৈরি হয়েছিল সেটি অনেকাংশে দূর হবে বলে আমি বিশ্বাস করি। হয়তো আগে আমরা যেই পরিমাণ ডিসকাউন্ট দিতে হতো হচ্ছে কম ডিসকাউন্টেও হয়তো এখন বেশি ক্রেতারা কিনতে আগ্রহী হবে। অর্থনীতিবিদরা বলছেন, কম দামে জিনিস বিক্রি করা নিয়মের মধ্যে হলে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে স্বাগত জানাতে হবে নতুন নতুন উদ্যোগ কিংবা উদ্ভাবনকে। অসুবিধা নাই যদি এটা নিয়মের মধ্যে হয় এবং সত্যিকার অর্থেই যিনি বিক্রেতা এবং যিনি ক্রেতা তার স্বার্থ যদি রক্ষা হয়। বিক্রেতা যেন যথাসময়ে তার পণ্যের যে পেমেন্টটা সেটা পেয়ে যান, আবার ক্রেতাও যেন যথাসময়ে তার পণ্যটার ডেলিভারি পেয়ে যান। চোখ ধাঁধানো মূল্য ছাড়ে অগ্রিম অর্থ নিয়ে ব্যবসা করা 10টি মার্কেট প্লেসে কার্ডের মাধ্যমে লেনদেন এরই মধ্যে বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি ব্যাংক। এই ব্যাংকগুলো এখন তাকিয়ে আছে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী নির্দেশনার দিকে। দেখছেন এ সময়ের বাণিজ্য। কঠোর বিধিনিষেধের মাঝেও স্বাভাবিক রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি। তবে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই বন্দরে প্রবেশ করছে ভারতীয় ট্রাক চালকরা। স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই বন্দরের ভিতরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বন্দর এলাকায় আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শফিক। ধন্যবাদ রাব্বি, আপনি যেমনটা বলছিলেন ঠিক এখানে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে, তবে কঠোর বিধিনিষেধ চলছে দ্বিতীয় ধাপে। তারপরেও কারো টনক নড়ছে না যে স্বাস্থ্যবিধির বালাই সেটা কিন্তু কেউ মানছে না। তবে আপনাকে একটি বিষয় আমি দেখাতে চাই যে হিল স্থল বন্দর যে মেন রাস্তা, যে এখানে স্থল বন্দরে ব্যাংক, এখানে হোটেল রেস্তোরাঁ, এখান থেকে এখানে শত শত ড্রাইভাররা কিন্তু এখানে অবস্থান করে। এখান থেকে যাদেরকে দেখাতে যাচ্ছি যে এই মানুষগুলি কিন্তু বন্দর সংশ্লিষ্ট, কেউ লেবার, সিএনএফ, কেউ বন্দর ভারতীয় বা বাংলাদেশের ট্রাক ড্রাইভার। এই মানুষগুলি কিন্তু কোনো স্বাস্থ্যবিধির কিন্তু কোনো বালাই নাই, যে আসলে এই যে একটা করোনা মহামারী এখানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সরকার কঠোর থেকে কঠোর পরিস্থিতি নিতে যাচ্ছে স্বাস্থ্যবিধির বিষয়ে।
কিন্তু এখানে কেউ মানছেই না। এখানে ট্রাক ড্রাইভার, কেউ হেল্পার, অনেকের ভিতরে মাস্ক বা স্বাস্থ্যবিধি, তারা কিন্তু বিষয়টাকে বলছে যে তাদের একটা ঠোনকা অজুহাত যে স্বাস্থ্যবিধি যে মানবে, এরকম কিন্তু কাউকে মানতে দেখা যাচ্ছে না স্বাস্থ্যবিধির ব্যাপারে এখানে। তা আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে এখানে প্রতিদিন কোরবানি ঈদকে সামনে রেখে যে হিলস্থল বন্দরে কিন্তু এখানে আমদানি রপ্তানি বৃদ্ধি পেয়েছে। যেখানে অল্প পরিসরে আমদানি হবার কথা ছিল, সেখানে কিন্তু এখানে প্রতিদিন এখানে প্রায় 150 থেকে 200 ট্রাক এখানে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। এবং একটা বিষয় খুব দুঃখজনক হলো এখানে যে ভারত থেকে যে ট্রাক ড্রাইভারগুলি বন্দরে প্রবেশ করছে, তারা স্বাস্থ্য পরীক্ষা বা টিকা প্রদানের কার্ড দেওয়ার কথা থাকলেও তারা কিন্তু টিকা প্রদানের কার্ড ছাড়া কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে, বন্দরের মধ্যে প্রবেশ করছে। এবং সেখানে বাংলাদেশের যে লেবার শ্রমিক, তারা তাদের সাথে কিন্তু লোড আনলোডে একসময় দেখা যাচ্ছে তারা কিন্তু ওখানে তাদের সাথে কিন্তু সক্ষমতা যেহেতু আছে, তারা কাজ করছে। বিশেষ করে এখানে যদি একটা তথ্য আমরা জানিয়ে রাখি যে হেলি কাস্টম শুল্ক বিভাগের 7 কর্মকর্তা কর্মচারী কিন্তু ইতিমধ্যে কিন্তু করোনা আক্রান্ত হয়েছে। অল্প অর্ধেক জনবল দিয়ে কিন্তু এখানকার কাস্টমের কিন্তু অফিসের কাজগুলি চলমান রয়েছে। তারপরেও কিন্তু এখানে একটা বিষয় তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধির যে মানা বা কঠোর বিধি, এটা কেউ কিন্তু মানছে না। তো রাব্বি, যদি আমার হিলস্থল বন্দর থেকে স্বাস্থ্যবিধি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ খবর। রাব্বি, করোনার এই সময় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি ও সার্বিক পরিস্থিতির সর্বশেষ নিয়ে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। এদিকে নওগাঁর প্রান্তিক হাটগুলোতে সরবরাহ কমায় ধানের দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে বিক্রি হচ্ছে মন প্রতি 150 টাকা বেশি দামে। আর এতে কৃষকরা খুশি। তবে বাজারকে টেকসই করতে প্রশাসনের নজরদারি চান তারা। মিল পর্যায়ে মজুদ বাড়াতে অধিক ধান সংগ্রহ করতে হচ্ছে বলেই দাম বেড়েছে বলছেন মিলাররা। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্ট। ভোর থেকেই মহাদেবপুর হাটে ধান নিয়ে আসেন প্রান্তিক চাষিরা। তবে গত সপ্তাহের তুলনায় কমেছে ধানের সরবরাহ, এতে বেড়েছে দাম। দর বৃদ্ধির তালিকায় রয়েছে কাটারি, নাজিরশাল, জিরাশাল ও গোল্ডেন আতপ জাতের ধান। বাড়তি দাম পেয়ে খুশি চাষিরা। ধান বিক্রি করছে 1225 টাকা দাম। ধান বিক্রি করে আমার মোটামুটি ভালোই লাভ হয়েছে। যেরকম দাম হয়েছে তাতে গত বছরে একটু লাভ। এইরকম দাম থাকলে তাও একটু পোষাবে, আর এর চেয়ে কমে গেলে দাম আর পোষায় না তখন। প্রান্তিক এসব হাটে প্রতিদিন 4 থেকে 5,000 মন ধান বেচা কেনা হয়। তবে বাজারকে টেকসই করতে প্রশাসনের নজরদারি চান কৃষকরা। এই দামটা যেন পরবর্তীতে কমে না যায়, এই জন্য সরকারের বিশেষভাবে নজর দেওয়া দরকার। ব্যবসায়ীরা বলছেন ধানের সরবরাহ কমার পাশাপাশি ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়ায় বাড়তি দরে ধান কিনতে হচ্ছে। আমদানি কমার কারণটা এটা একমাত্র কৃষকই বলতে পারবে, হয়তোবা তারা আশা করতেছে আরো বাজার বাড়বে। কৃষি বিভাগের তথ্য মতে গেল বুড়ো মৌসুমে নওগাঁয় 1,88,000 হেক্টর জমি থেকে 12 লাখ মেট্রিক টনের মতো ধান উঠেছে কৃষকের ঘরে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেখছেন এ সময়ের বাণিজ্য। কাপ্তাই হ্রদে মাছ ধরায় 3 মাসের চলমান নিষেধাজ্ঞায় কর্মহীন জেলেরা প্রতি মাসে সরকারের দেয়া 20 কেজি চালে সংসার চালাতে পারছেন না। বিকল্প কাজের ব্যবস্থা না থাকায় রোজগার বন্ধ। এই অবস্থায় সরকারি প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। রাঙামাটি থেকে হেফাজত সবুজের রিপোর্ট। রাঙ্গামাটির বিএফডিসি ঘাট কাপ্তাই হ্রদে সবথেকে বড় মৎস্য অবতরণ কেন্দ্র। 1 মাস আগের কর্মচঞ্চল দৃশ্য এটি। ব্যবসায়ী, জেলে আর শ্রমিকদের হাঁক ডাকে ছিল সরব। এখন সেখানে শুনশান নীরবতা। কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধির সুযোগ করে দিতে 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত 3 মাস মৎস্য আহরণ নিষিদ্ধ। তাই হ্রদে পড়ছে না জেলের জাল। রোজগারের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এই সময়ে কর্মহীন অলস সময় পার করছেন জেলেরা। সরকারের দেয়া 20 কেজি চাল ফুরিয়ে গেলে খাবার জোগাড়ে বেগ পেতে হয় তাদের। 9 মাস মাছ মারা কোলা চলে আর 3 মাস বন্ধ থাকে। 3 মাসে 60 কেজি চল ভাই, আর কিছু পাই না আমরা। 1 মাসে 20 কেজি চাল পোষায় না, আমাদেরকেও 40 কেজি দেওয়া করা হোক। অন্যান্য উপকূলীয় এলাকার জেলেদের সমান এখানকার জেলেদেরও সহায়তা বাড়ানোর বিষয়টি দেখবেন বলে জানালেন জেলা প্রশাসক। 20 কেজিতে তাদের যে একটু সমস্যা হচ্ছে, এই বিষয়টা আমি তুলে ধরবো এবং তাদের যোগাযোগ করে এই বিষয়ে একটা ব্যবস্থা হবে বলে আমি বিশ্বাস করি। রাঙ্গামাটি পার্বত্য জেলায় 25,000 জেলে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিয়োজিত রয়েছেন। সরকারি রাজস্ব মিটিয়ে এই হ্রদ থেকে ধরা মাছ পাঠানো হয় দেশের বিভিন্ন। টাঙ্গাইলের এলেঙ্গায় পাইকারি ফলের আড়তে জমজমাট বেচা কেনা। এখানে প্রতিদিনই কাকডাকা ভোর থেকেই শুরু হয় ফল বেচা কেনা। বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা ও স্থানীয় ফল ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দামে ফল কিনে এলাকার বাজারে তা বিক্রি করেন।
বর্তমানে বিভিন্ন ফলের সরবরাহ থাকায় গত সপ্তাহের চাইতে দাম কিছুটা কমেছে, আর এতে খুশি খুচরা ক্রেতা বিক্রেতারা। তবে বাজার ব্যবস্থাপনায় নানা সমস্যার কথা জানিয়েছেন আড়তদাররা। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে প্রতিবেদন। প্রতিদিন ভোরের আলো ফুটতেই বেচাকেনা শুরু হয় এলেঙ্গার ফলের আড়তগুলোতে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রাতভর হরেক রকম ফল এ বাজারে নিয়ে আসেন ব্যবসায়ীরা। পাইকারি ও খুচরা ক্রেতারা এই আড়তগুলো থেকে কিনে তা বিক্রির জন্য নিয়ে যান অন্যান্য বাজারে। ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আম এবং লিচুর সরবরাহ অনেকটাই বেড়েছে। মোকামের লিচু হাজার হলো 2500-2600, এখানে বিক্রি হইতেছে 2200-2300-2400। লস হইতেছে প্রচুর টাকা, এন কারণ হলো ব্যাপারী নিতেছে না। এখান থেকে যেভাবে লিচু কিনি ইয়েদের কাস্টমারের কাছে ওইভাবে লিচু বেচা যায় না। এদিকে জায়গা সংকট থাকায় ময়লা আবর্জনা ফেলা ও গাড়ি রাখতে সমস্যা হয় বলে জানান আড়তদাররা। স্বাস্থ্যবিধি মানতেও সমস্যা হয় বলে দাবি তাদের। ময়লা আবর্জনা, গাড়ি পার্কিং, এগুলা যদি আমাদের পুলিশ প্রশাসন, আমাদের এলাকা মেয়র পৌরসভা যদি এইগুলা দেখতো, তাহলে আমাদের এলাকা ফল বেচা কিনে আরো ভালো হতো আর কি। এখানে 30টি আড়তে প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকার ফল বিক্রি হয়। সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোভিডকালে বেসরকারি হাসপাতালে ইচ্ছে মতো বিল আদায়। সরকারি হাসপাতালের চেয়ে দ্বিগুণ খরচে দিশেহারা রোগী ও স্বজন, কঠোর নজরদারি তাগিদ। চট্টগ্রামে অনলাইনে জন্ম নিবন্ধনে চরম ভোগান্তি, গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভুলে ভরা হাতে লেখা সনদের জন্য ইউপি কর্মকর্তাদের গাফিলতিকেই দোষেন সংশ্লিষ্টরা। এবং প্রকল্পের নামে 6 বছরে 21 কোটি টাকা আত্মসাতের অভিযোগ গাইবান্ধার কিশোরগাড়ি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে। 11 জনের বিরুদ্ধে মামলা। এই ছিল এ সময়ের বাণিজ্য। সঙ্গেই থাকুন সময়ের।